বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে 4 জনের উপর হামলা। আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করে, ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে। আবারও রাজপথে ভয়াবহ তাণ্ডব আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের। শনিবার বিকালে গাজীপুরে গিয়ে গণদোলাইয়ের শিকার এনসিপি নেতা নাহিদ ইসলাম। জানা যায়, গাজীপুরে এনসিপির মতবিনিময় সভা শেষে ফেরার পথে গাড়ি আটকিয়ে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে নাহিদ ইসলামকে। এদিকে গত 1 বছরে ডক্টর ইউনূসের ব্যর্থতা ও অযোগ্যতা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এছাড়া আবারও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব সহ গণতন্ত্রের বহু দুর্বলতার বিষয় তুলে ধরেছে তাদের একটা প্রতিবেদনে। আইন এবং সালিশ কেন্দ্রের এই প্রতিবেদনে বলা হয়েছে যে বর্তমান সরকার একটা দুর্বল সরকার হয়েছে এবং এই দুর্বল সরকারের অধীনে প্রত্যাশা মতো কোনো কিছু অর্জন হয়নি। সেই অর্জন না হওয়ার মধ্যে তারা অনেক কিছু এনেছে, মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা, সুশাসনের অভাব, নানা বিষয় তারা তুলে ধরার চেষ্টা করেছে। নানা বিষয় তুলে ধরার চেষ্টা করার মাধ্যমে এই সরকারকে ব্যর্থ সরকার হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করলো এবার বাংলাদেশের অন্যতম বড় একটি অর্গানাইজেশন, মানবাধিকার সংগঠন আইন এবং সালিশ কেন্দ্র। আইন এবং সালিশ কেন্দ্রের রিপোর্টে কি বলা হলো, কি বলতে চাইলো তারা, কেন তারা এই বিষয়গুলোকে তুলে আনলো, আর সরকারের অবস্থানই বা কি, সেটা নিয়ে আলোচনা করবো। ছিলাম আইন এবং সালিশ কেন্দ্রের প্রতিবেদনের কথা, সেটাকে নিয়ে ডেইলি স্টার একটা শিরোনাম করেছে তাদের ইংরেজি ভার্সনে। সেই ইংরেজি ভার্সনের শিরোনামটা দেখে নিতে পারেন। ইংরেজি শিরোনামটা যদি বাংলা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের 1 বছর দুর্বল আইন শৃঙ্খলার মধ্যেও অধিকার লঙ্ঘন অব্যাহত। অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দুর্বল আইন শৃঙ্খলার ব্যবস্থার মধ্যেও অনেক বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। কি বলতে চাইলো তারা সেটা একটু বুঝে নেওয়া যাক। তারা বলছে, গত বছরের জুলাইয়ের বিদ্রোহের পর এই দিনেই দায়িত্ব গ্রহণ করেছে, অর্থাৎ গতকালকে যে 8 আগস্ট ছিল, সেই 8 আগস্ট উপলক্ষে তারা এই প্রতিবেদনটা প্রকাশ করেছে এবং সেখানে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এই সরকার। কারণ আইন শৃঙ্খলার অবনতির মধ্যে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখিও হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, এই 1 বছরে সেটা আরও তীব্র হয়েছে, সেটা বলার চেষ্টা করছে। এক বিবৃতিতে তারা বলছে, আগস্ট মাসে দেশটি একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছে, যার নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা এবং কর্তৃত্ববাদী দমনপীড়নের বিরোধিতাকারী শিক্ষার্থীরা ছিল। এই বিদ্রোহের মূলে যেটা ছিল ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক অধিকার দাবি। নিপীড়ন, বৈষম্য, দুর্নীতির বিরোধিতা করে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। যে অধিকার বাস্তবায়নের জন্য তারা রাস্তায় নেমেছিল, সেই অধিকার এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, তেমনটাই বলা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, এই যে আন্দোলন কেবল একটি রাজনৈতিক রূপান্তর ছিল না, বরং মানবাধিকার রক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতা, রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিতের ব্যাপারও ছিল, যেগুলো ঘাটতি দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, যদিও হতাশাজনক, সত্য হলো যে আন্দোলনের পর ক্ষমতা গ্রহণকারী অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এই সরকারকে পুরোপুরি ব্যর্থ বলছে আইন এবং সালিশ কেন্দ্র। তারা বলছে, হেফাজতে মৃত্যু এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সাথে নির্বিচারে গ্রেপ্তার অব্যাহত রয়েছে। অর্থাৎ হেফাজতে কারাগারে মৃত্যুর ঘটনা ঘটছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ মব জাস্টিসের কথা বলা হচ্ছে, সেটা ঘটছে, এবং নির্বিচারে গ্রেপ্তার অর্থাৎ বিরোধী মত দমাতে নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা ঘটছে, সেটা বলছে, যা পূর্ববর্তী সরকারের দমনমূলক কৌশলের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ আগের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই একই কর্মকাণ্ডগুলো এই সরকারের আমলে হচ্ছে বলে তারা বলছে। দেশ জুড়ে জনতার সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক উস্কানি বা সামাজিক অস্থিরতার কারণেই হোক, যে কারণেই হোক না কেন, এই ধরনের কার্যকলাপের ফলে অসংখ্য মৃত্যু এবং আহতর ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই ঘটনাগুলো প্রতিরোধ বা সমাধান করতে ব্যর্থ হয়েছে, যা মানবাধিকার অবস্থা নিয়ে গুরুতর উদ্বেগের।
আইন এবং সালিশ কেন্দ্র আরও বলছে যে বর্তমান পরিস্থিতির আরেকটি উদ্বেগজনক দিক হলো ধর্মীয় সংখ্যালঘুদের ক্রমবর্ধমান দুর্বলতা এবং নিরাপত্তাহীনতা। জনগণ মানবাধিকারকে সম্মান করে এমন একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার আশা করলেও জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ, হুমকি, নিপীড়ন কেবল বৃদ্ধি পেয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে সংঘবদ্ধ আক্রমণের ঘটনার কথা তারা বলছে যে এই সংঘবদ্ধ আক্রমণ বেড়েছে। এছাড়াও তারা নারী স্বাধীনতা ব্যাপারে কথা বলেছে, যেটা খুবই উদ্বেগজনক। বলা হচ্ছে যে আন্দোলনের অগ্রভাগে, গত বছরের আন্দোলনের অগ্রভাগে নারীরা থাকলেও নারীদের উপরে হামলা, হয়রানি, অপমানের প্রকাশ্য ঘটনা বেড়েছে, অর্থাৎ বেড়েছে এটা বলছে, আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে ধর্ষণ, যৌন সহিংসতা ও পারস্পরিক নির্যাতন শিরোনামে প্রাধান্য পাচ্ছে বিবৃতিতে, এমনটাও বলা হচ্ছে। অর্থাৎ এই ধরনের শিরোনাম প্রতিনিয়ত গণমাধ্যমে উঠে আসছে। নারীদের লক্ষ্য করে ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি তাদের পোশাক এবং আচরণের উপর নৈতিক পুলিশিং তীব্রতর হচ্ছে। খুবই স্পষ্ট কথা, কিছু কিছু সাম্প্রদায়িক দল নারীদের বিরুদ্ধে যে ধরনের বিদ্বেষমূলক কথা সমাবেশ ডেকে বলেছে প্রকাশ্যে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সরকার সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, এমনটাও তারা বলছে। যা উল্লেখ করেছে গণমাধ্যমে বিভিন্ন ধরনের হয়রানির শিকার। সেখানে বলা হয়েছে শত শত সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বরখাস্ত করা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে সাংবাদিকদের বরখাস্ত করা হয়েছে। মিথ্যা অভিযোগ, আইনি হয়রানি, গ্রেপ্তার, এমনকি তাদের সংবাদ অফিসে আক্রমণের ঘটনাও ঘটেছে। এই কারণে সংবাদপত্রের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নেই। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তারা, যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হয়েছে। এতে আরও বলা হয়েছে অনেক শিক্ষার্থীকে অন্যায্যভাবে বহিষ্কার এবং তাদের একাডেমিক সার্টিফিকেট বাতিলের সম্মুখীন হতে হচ্ছে, যা তাদের শিক্ষার অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে। অর্থাৎ বহু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি যে ছাত্রলীগের ট্যাগ দিয়ে তাদেরকে হয় বহিষ্কার করা হচ্ছে, ছাত্রত্ব বাতিল করে দেওয়া হচ্ছে, সার্টিফিকেট বাতিল করে দেওয়া হচ্ছে, কিংবা তারা মবের শিকার হচ্ছে। এই ঘটনাগুলো গত এক বছরে আশঙ্কাজনকভাবে বেড়েছে, সেই কথা তারা বলছে। এই ব্যাপারগুলো অনেক কিছুই বলছে এবং যেটা লাস্টে তারা দাবি করছে, মানবাধিকার সংস্থাটি সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে যে তারা আইনের শাসন এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করুক, মানবাধিকারকে সম্মান করুক, এমন একটা পরিবেশ সৃষ্টি করুক। অর্থাৎ আইনের শাসন এবং মানবাধিকার নেই, সেটা ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা তারা বলেছে নির্বিচারে গ্রেপ্তার, গণহত্যা, সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স আনতে হবে, এই ব্যাপারগুলোও তারা বলছে। এবং বলছে যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য বিভিন্ন সভা সংগঠনের সাংবিধানিক অধিকার রক্ষা এবং মানবাধিকার লঙ্ঘনের তদন্তে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন। যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর তদন্তে স্বচ্ছতা যেন থাকে, স্বচ্ছতার মাধ্যমে তদন্ত করে বের করে এনে দোষীদের শাস্তির কথাও তারা বলছে। জনগণের রক্ত ও ত্যাগের মাধ্যমে অর্জিত পরিবর্তনের স্বপ্ন যেন ব্যর্থ না হয়, তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে একটি কার্যকর এবং দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার কথা তারা বলছে। অর্থাৎ আইনি এবং সালিশ কেন্দ্র থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি, মানুষের অধিকার, কথা বলার অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, নারী নির্যাতন, নারী অধিকার, সংখ্যালঘু নির্যাতন সহ যে ঘটনাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত উদ্বেগ প্রকাশ করছি, সেই ঘটনাগুলোকেই তারা তুলে এনেছে। এরকম একটা প্রতিবেদন সাম্প্রতিক সময়ে টিআইবিও দিয়েছে। এই একের পর এক এর আগে আমরা দেখেছি হিউম্যান রাইটস ওয়াচ থেকে একটা প্রতিবেদনে এই আরও বেশি কড়া ভাষায় বলা হয়েছে। বিদেশি এবং দেশি বিভিন্ন সংস্থার একের পর এক প্রতিবেদন আসছে যখন সরকারের এক বছর পূর্তি হলো। সরকার এই ব্যাপারগুলো কি ভেবে দেখবে, নাকি যেভাবে চলছিল সেভাবেই চলবে, সেরকম দৃশ্যই আমরা দেখব? দর্শক, আপনার কি মনে হয়, সরকারের মধ্যে কি বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ, টিআইবির মতো প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদনকে তারা গুরুত্ব দেবে, নাকি তাদের মতো করেই তারা পথ চলবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের